আসসালামু আলাইকুম সবাইকে অ্যাক্রিলিক পেইন্টের সেকেন্ড ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একটা গোলাপ ফুল আঁকা দেখব অ্যান্ড এটা নিয়ে আমি পোস্ট করেছিলাম যে আগে কোনটা দেখতে চান। আমি দুটো অপশন দিয়েছিলাম। ম্যাক্সিমাম আপু ভাইয়া বা যারাই হন সবাই হচ্ছে গোলাপ ফুলের পক্ষে বেশিরভাগ ভোট দিয়েছিলেন, তো এটাই আমি সিলেক্ট করেছি। যদিও পেন্সিল ক্লাসে হচ্ছে গোলাপ ফুল আঁকা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তারপরেও একটু সহজ করার জন্য এখানে পেন্সিলের আর্টটাও আমি অ্যাড করে দিয়েছি। কোনো কারণে ক্যামেরাটা জুম হয়ে অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে, বাট এটার জন্য আমি অনেক সরি। খুব অল্প সময়ের জন্য হয়েছে। এরপর হচ্ছে আমি ভিতরের যে কাজগুলো করতেছি, এখানে আপনাদের এক্সট্রা করে কোনো কিছু নিয়ম মেনটেন করার প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে ভাঁজ ভাঁজ করে কয়েকটা পাপড়ি দিবেন এবং লক্ষ্য রাখবেন ভেতরের দিকের পাপড়িগুলো যেন ছোট হয়, ক্রমান্বয়ে হচ্ছে পাপড়িগুলো আস্তে আস্তে বড় হবে। অ্যান্ড লাস্টের দিকে 2-3টা পাপড়ি হচ্ছে আমি একদমই ছড়িয়ে দিয়েছি। মানে গোলাপ ফুলের লাস্টের পাপড়িগুলো অনেক সময় দেখা যায় যে একটু ছড়ানো অবস্থায় আছে বা একটু খুলে যাচ্ছে, এরকম একটা ভাব থাকে। তো আমার গোলাপটা এরকম হবে যে এটা একটা টেবিল অথবা কোনো একটা জায়গায় হচ্ছে পড়ে আছে, স্ট্যান্ড না, জাস্ট হচ্ছে পড়ে আছে। সেই জন্য সে অনুযায়ী হচ্ছে আমরা এখানে বাকি আর্টটা করব। আর ডালপালার ক্ষেত্রেও সেম, আমি এখানে সাথে কিছু পাতাও অ্যাড করে দিব যেন পাতার ভিডিওটাও হচ্ছে আপনারা একই ক্লাসে পান। বাট এখানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাওয়ায় আমি ভিডিওটাকে 2 পার্টে দিব। আজকে হচ্ছে পার্ট 1 থাকবে এবং কালকে হচ্ছে পার্ট 2 থাকবে। যেহেতু এখানে কালারের ক্লাস হচ্ছে, সেজন্য হচ্ছে পেন্সিলের দিকে এত বেশি গুরুত্ব না দিয়ে আমরা কালারের দিকে ফোকাস করব এবং শুধুমাত্র একটা আকৃতি দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে পেন্সিলটা দিয়ে একটু আর্ট করে নিচ্ছি। পাতাগুলো আমি সবগুলো সেম টাইপের দিব না, একটা দিব একটু বাঁকা হয়ে আছে, একটা দিব হাফ সাইড থেকে বা হচ্ছে উপর নিচ এরকম করে দিব, মানে এক একটা এক এক অ্যাঙ্গেল থেকে দিব। কোনো ডাল পাতা বা হচ্ছে ফুল যখন আপনি কোনো জায়গায় রাখবেন তখন সবগুলো যে সেমভাবেই থাকবে বা সেম ভাঁজে থাকবে এটা খুবই অস্বাভাবিক, বরং হচ্ছে এলোমেলো থাকবে সেটাই স্বাভাবিক। তো এই জিনিসটা মাথায় রেখেই হচ্ছে আমি আঁকতেছি। অ্যান্ড কালারের ক্ষেত্রেও হচ্ছে সেম প্রসেসেই কাজটা করব। যেহেতু এখানে অনেক বিগিনার আপুরা আছেন, সবারই দাবি যেন একটু সহজ করে দিই, যেন সবাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে বা হচ্ছে সবার প্র্যাকটিস করার মতো সাধ্য থাকে বা হচ্ছে ধৈর্য থাকে। তো সেইটা মাথায় রেখেই হচ্ছে আমি জিনিসটাকে আরেকটু সহজ করে রাখবো। তো এখন হচ্ছে আমি গোলাপ ফুলটা পেন্টিং শুরু করব। নর্মালি আমরা যখন ফুল পেন্টিং করি অল্প একটু দেখেই হচ্ছে মোটামুটি আইডিয়া নিতে পারেন, বাট আমি এখানে স্কিপ না করে এর ফিনিশিংটা কীভাবে ভালো আনা যায় সেটা নিয়েই হচ্ছে আজকে বেশি দেখাবো বা বেশি ফোকাস করব। ফুল আঁকার জন্য হচ্ছে প্রথমে আমি একটু লাল নিয়েছি, গোলাপি নিয়েছি আর হচ্ছে সাদা কালারটা নিয়েছি। এবার কথা হচ্ছে আমরা কোথায় লাল ইউজ করব, কোথায় গোলাপি আর কোন জায়গায় হচ্ছে সাদা। প্রথমে বলে রাখি, যে অংশ হচ্ছে ভাঁজ থাকবে বা যে অংশটাতে আমরা শ্যাডো অ্যাপ্লাই করব সেই অংশগুলোতে আমরা লাল দিব। নর্মালি আপনি একটু লক্ষ্য করবেন একটা জিনিসের উপর যখন ছায়া পড়ে তখন সেই জিনিসের কালারটা অনেকটা ডিপ লাগে। সেমভাবে হচ্ছে যে অংশে রৌদ্র পড়ে বা হচ্ছে লাইটটা বেশি থাকে সেই অংশটা অনেকটাই লাইট আসে। তো এই জিনিসটা মাথায় রেখেই হচ্ছে আমরা কালারটা করব। তবে স্বভাবতই ফুলের উপরের অংশটা একটু বেশি ডার্ক কালারের হয়, সেজন্য উপরের অংশটাতে আমরা অলওয়েজ ডার্ক দেব। যেমন এখানে আমি উপরের অংশটাতে হচ্ছে আগে ডার্ক করে নিচ্ছি। সবগুলোতেই সেম প্রসেস, উপরের অংশটা ডার্ক করে নেবেন, এটা ফুলের একটা শেড। আবার অনেকেই সেম প্রসেসেই করতে চাই সবটা, মানে সবটাতেই একই কালার করতে চাই, সেটাও করতে পারেন। বাট একটু শেড করে শিখলে শুরুর দিকে আমার মনে হয় এটা একটু ইজি হবে। যেমন আমি ডার্ক অংশ বা হচ্ছে আলো বা ছায়ার তফাৎ বোঝানোর জন্য যে অংশটাতে আমরা ভাঁজ বোঝাবো বা যে অংশতে হচ্ছে আলোটা কম আসবে সে অংশতে আমি লাল ইউজ করেছি। লালটা যেহেতু পিঙ্কের চেয়ে আরেকটু ডার্ক বা গোলাপের চেয়ে আরেকটু ডার্ক, সেই জন্য এটাকে আমরা ছায়া হিসাবে ধরে নিতে পারি বা এই অংশতে আলো কম যাচ্ছে সেই হিসাবেও ধরে নিতে পারি। তো এখানে আমি এখন যে পাপড়িটা করতেছি, এখানে একটা ভাঁজ ছিল উপরের দিকে, ভাঁজের নিচের অংশটাতেই স্বভাবত আলোটা কম যাবে বা এই অংশ একটু ছায়া ছায়া ভাব থাকবে। সেজন্য ভাঁজের নিচের অংশটাতে আমি এখানে রেড কালার অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে আমি বোঝানোর ট্রাই করেছি যে এই অংশটাতে আলো কম বা এই অংশটা হচ্ছে একটু শ্যাডো টাইপের। এরপর হচ্ছে আস্তে আস্তে আমরা পিঙ্ক করে নিয়েছি বা বাকি অংশটাতে আমরা পিঙ্ক দিয়েছি বাইরের অংশটাতে।
এখন এটা হচ্ছে মেইন একটা বেস কালার দিয়ে আপাতত রাখবো। এরপরে হচ্ছে এটার সাথে আস্তে আস্তে হোয়াইট কালার দিয়ে দিয়ে আমরা কালারটাকে আরো বেশি লাইট করব এবং বোঝাবো যে এই অংশটাতে আলো বেশি পড়তেছে। যেমন এখানে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করে কিন্তু এখানে একটা ডিভিশন তৈরি করতেছি। পিছনে একটু কালার বাকি আছে বা একটু জায়গা বাকি আছে যেখানে সম্পূর্ণটা আমি রেড ইউজ করেছিলাম, কারণ ওই অংশটাতে ভাঁজ থাকবে বা ভাঁজ করা সেটা বোঝানোর জন্যই হচ্ছে বাকি অংশটাতে আমরা রেড ইউজ করেছিলাম। এবার হচ্ছে উপরের অংশটা, মানে হচ্ছে যে ফ্রন্ট সাইডটা ছিল পাপড়ির, যে অংশটা আমরা হালকা দেখতে পাবো সেই অংশটাতে আমি লাইট কালার ইউজ করব। যেহেতু এর নিচের অংশটাতে ডিপ কালার অলরেডি দেয়া, এখানেও যদি আমি ডিপ কালার ইউজ করি তাহলে কালারটা ফুটবে না, সেই জন্য হচ্ছে এই অংশটাতে আমরা লাইট কালার ইউজ করব। এবং এই কালারটা ব্লেন্ডিংই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর এখানে যদিও আমি অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি, বাট আমি এখানে পানি অ্যাপ্লাই করতেছি বা তুলিটা ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি, মানে কিছুটা জল রং টাইপের ভাইবও আমি খুঁজে পাচ্ছি। এবার হচ্ছে বাকি অংশটাতেও সেম কাজ করতেছি আমরা। এখানে যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে শেডিং এর ব্যাপারে। শেডিংটা যদি ভালো হয় তাহলে এমনিই সুন্দর হবে। চেষ্টা করবেন উপরের দিক থেকে আস্তে আস্তে শেডটা লাইট করার, মানে উপরের দিকে একদম ডার্ক যে রেডটা হবে, এরপরে হচ্ছে আস্তে আস্তে পিঙ্ক, এরপরে হচ্ছে লাস্টে আমরা একটু হোয়াইট কালার দিয়ে জিনিসটাকে একদম লাইট বানিয়ে দিব। আর আমি এখানে বলে রাখি, অনেকেই হচ্ছে তুলির ব্যাপারে জানতে চান, যদিও প্রত্যেকটা ক্লাসেই আমার বলতে হয়, তারপরে আমি বলে রাখি এখানে আমি 00 সাইজ তুলিটা ইউজ করতেছি। অ্যান্ড ছোট ছোট ডিটেলস কাজ করার জন্য এই তুলিটা খুবই ভালো। আমি কিপ স্মাইলিং এর তুলি সবসময় ইউজ করি, এগুলো অনেক বেশি টেকসই হয়। প্রাইসটা অন্য তুলির তুলনায় হয়তো বা একটু বেশি হতে পারে, 5-10 টাকা, বাট আপনারা এটা ইউজ করে হচ্ছে মজা পাবেন। টুকিটাকি আর্ট করলে অবশ্যই একটা ডিটেলসের তুলি রাখতে হবে, তাহলে দেখবেন অনেক আর্টে ইজি হয়ে যায়। এবার আমি শুধু হাইলাইট করতেছি, কারণ এখানে যেহেতু আমি অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি, এটা শুকানোর ভালো করে না শুকালে আবার উপরে অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে আগের কালারটাই আবার ফুটে উঠতেছে। সেই জন্য আমি একটু ধীরে সুস্থে বা হচ্ছে একটু শুকানোর টাইম দিতেছি। আশা করি আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন। এরপরেও আমি আবার একটু বলি, আমরা এখানে হচ্ছে যে অংশটাতে ডার্ক থাকবে বা যে অংশতে হচ্ছে শ্যাডো পড়বে সেই অংশটাতে আমরা ডিপ কালার ইউজ করব। যেহেতু আমার এখানে মেন থিমটা পিঙ্ক, তো পিঙ্কটাকে একটু ডিপ হিসাবে আমরা রেড কালার নিতে পারি, সেজন্য শ্যাডোর অংশতে হচ্ছে রেড কালার ইউজ করেছি। এবার আমি যেই পাপড়িটা করতেছি এটা একদমই বাইরের পাপড়ি, অ্যান্ড এখানে ফুল আলো আমরা পাবো বা হচ্ছে এই অংশটাতে লাইটটা বেশি পড়বে। সো এই অংশতে আমরা খুবই কম ডিপ কালার ইউজ করব। যেহেতু আমি বলেছিলাম যে পাপড়িটা এরকম শেডে রাখবো যে উপরের অংশটাতে হচ্ছে লাল বা একটু পিঙ্কিশ টাইপের থাকবে এবং নিচের দিকে হচ্ছে হালকা হয়ে আসবে, সেই জন্য হচ্ছে উপরের দিকটাতে আমরা একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব রাখবো। বাট এটা খুবই লাইট কালার থাকবে, কারণ আমরা এখানে বোঝাবো যে এই পাপড়িটা একদমই বাইরের অংশে আছে বা এঁকেছি আমরা ঠিক ওইভাবে যে একটা অংশ হচ্ছে বাইরে সম্পূর্ণ ছড়িয়ে আছে। তো এটাতে কোনো ভাঁজ নেই বা শ্যাডো পড়ার কোনো ওয়ে নেই, তো যেহেতু এখানে কোনো শ্যাডো থাকবে না সেই জন্য এটা আমরা লাইট কালারই রাখবো। কিন্তু স্বভাবতই যেহেতু বলেছিলাম যে ফুলের শেডটা আমরা এরকম দিব যে উপরের অংশটা একটু লাইট থাকবে, ডিপ থাকবে, সরি, উপরের অংশটাতে হচ্ছে একটু ডিপ কালার থাকবে বা একটু পিঙ্কিশ একটা ভাব থাকবে, তো সেই খাতিরে হচ্ছে উপরের অংশটাতে আমরা পিঙ্কিশ ভাব দিয়ে এরপরে শেড করতে করতে লাস্টে হচ্ছে একদমই হোয়াইট কালার নিয়েছি। এখন কথা হচ্ছে এখানে তো এতগুলো পাপড়ি একসাথে আছে, আবার হচ্ছে কোনো পাপড়িতে আমরা বর্ডার ইউজ করতেছি না, তাহলে সবগুলো কালারও সেম, বর্ডার ইউজ করতেছি না, জমাট বাঁধা ধরতে পারেন এতগুলো পাপড়ি, তাহলে আমরা একটা পাপড়ির থেকে আরেকটা পাপড়ির যে ভিন্নতা সেটা কিভাবে বোঝাচ্ছি, সেটাও মূলত হচ্ছে কালারের যে ডিফারেন্স সেটার জন্য বোঝাতে পারতেছি। একটা অংশে যে অংশটাতে ধরেন দুইটা পাপড়ি একসাথে লেগে আছে, এখন এই আমি যে বর্তমানে যে পাপড়িটা করতেছি সেটা সাপোজ ধরেন এখানে কিন্তু দুইটা পাপড়ি একসাথে লেগে আছে। একটা পাপড়ির অংশে হচ্ছে ডিপ কালার, তো স্বভাবতই বিপরীত পাপড়িতেও সেম জায়গায় আমরা ডিপ কালার যদি অ্যাপ্লাই করি তাহলে দুইটা পাপড়ির কালারই একদম সেম হয়ে যাবে, তখন আলাদা করে বোঝার উপায় থাকবে না যে এখানে দুইটা পাপড়ি। সেই জন্য যে কোনো একটা পাপড়িতে ডিপ কালার ইউজ করবেন এবং তার বিপরীত পাপড়িটাতে লাইট কালার ইউজ করবেন। যদি আপনার পাপড়ির একটা অংশ ডিপ কালারের সাথে লেগে থাকে তাহলে বাকি অংশটাতে লাইট করবেন, মানে হচ্ছে এখানে আপনার কালার ডিফারেন্স বোঝাতে হবে লাইট এবং ডিপের মাধ্যমে।
এখানে মেন পার্ট কিন্তু মোটামুটি আমাদের করা শেষ। এবার আমরা যা করব সেটা হচ্ছে ফিনিশিং এর জন্য, অ্যান্ড ফিনিশিং এর পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে অংশটাকে অনেকেই ভাবে যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, বা হচ্ছে কোনো রকম করলেই হবে লাস্টের অংশ, বাট এটা ঠিক উল্টোটা। আপনি ফার্স্টের অংশটা বেস কালারটা কোনোভাবে দিলেই হবে, জাস্ট অ্যাপ্লাই করলেই হবে। কিন্তু ফিনিশিং এর ব্যাপারটা এরকম না। ফিনিশিং আপনাকে সুন্দর করতে হলে অবশ্যই অনেক ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে। তো আমি এখানে মোটামুটি একটা ফিনিশিং শুরুর দিকেই দিয়েছি, যেন লাস্টের দিকে খুব বেশি ফিনিশিং না দিতে হয়। তারপরেও আমরা এখানে টুকিটাকি অনেক কাজ করব। এরপরে আমি বলি, যেহেতু অ্যাক্রিলিক কালার আর আমার এটা আর্ট প্যাডটা এখানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি শোষণ করতেছে, অ্যান্ড সেজন্য হচ্ছে কালারটা অ্যাপ্লাই করার সাথে সাথে ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হয়ে যাওয়ার কারণে আমি দুইটা কালার ব্লেন্ড করতে পারতেছি না, বা আমার ব্লেন্ড করতে খুবই অসুবিধা হচ্ছে। যারা অ্যাক্রিলিক ইউজ করবেন তাদের সবার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হবে। সেই ক্ষেত্রে হচ্ছে তুলিটাকে বারবার পানিতে ভিজিয়ে নেবেন। তুলিটা একটু ভেজা ভেজা ভাব থাকলে কালারটা একটু দেরিতে শুকাবে, এবং দেরিতে শুকালে হচ্ছে আপনি দুইটা কালার খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু একদম হাতের স্পিডটা বেশি থাকতে হবে যখন আপনি হচ্ছে ব্লেন্ডিং করবেন, কারণ হাতের স্পিড কম থাকলে ব্লেন্ডিং এর ক্ষেত্রে দেখবেন একটা কালার অ্যাপ্লাই করার পর অন্য একটা কালার দেওয়ার সাথে সাথেই হচ্ছে কালারটা শুকিয়ে গেছে, মানে হচ্ছে ব্লেন্ডিং ভালো হচ্ছে না। এখানে আমি যথেষ্ট পরিমাণ স্পিডে কাজটা করতেছি, খুব চেষ্টা করতেছি যেন খুব তাড়াতাড়ি করতে পারি, কারণ আমার কালার শুকিয়ে যাচ্ছিল। তারপরেও দেখেন এখানে কিন্তু আমার ফিনিশিংটা খুব বেশি স্মুথ আসেনি। তো খুব বেশি স্মুথ না আসলেও অনেক গোলাপি দেখবেন এরকম ফিনিশিং এর পাপড়ি হয়, যেগুলো হচ্ছে শেড শেড করে থাকে। তো আমার গোলাপটা ওইরকম হয়ে গেছে, এবং এটাও কিন্তু খুব সুন্দর। এবার হচ্ছে আমি যে কাজটা করব, এখানে যেহেতু শুরুর দিকে যে পাপড়িগুলো করেছিলাম সেগুলো অলরেডি ড্রাই হয়ে গেছে। তো এখানে আমি নতুন কালার যদি অ্যাপ্লাই করি তাহলে নতুন কালারটা সুন্দর করে ফুটবে। এবার যে অংশগুলোতে হচ্ছে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করে রেখেছিলাম, বা যে অংশটা হচ্ছে আমি হাইলাইট করব সূর্যের আলো বা যে কোনো ধরনের লাইটের কারণে যে অংশটা হাইলাইট হবে, সেই অংশে হচ্ছে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করতেছি। কারণ আপনি যত বেশি হোয়াইট কালার দিবেন জিনিসটা তত বেশি হাইলাইট হবে, বা বোঝা যাবে যে এই অংশতে হচ্ছে আলোটা বেশি পড়তেছে এবং বিপরীত অংশে হচ্ছে অন্ধকার। মানে হচ্ছে আপনি ডিফারেন্স বোঝানোর জন্য একটাকে খুব লাইট রাখতে হবে আর একটা অংশকে খুবই ডিপ রাখতে হবে, তাহলেই হচ্ছে একটা পাপড়ি থেকে অন্য একটা পাপড়ির যে ডিফারেন্সটা সেটা বোঝানো যাবে। তো সংক্ষেপে হচ্ছে আমি আরো একবার বলি যে কি করবেন, বা হচ্ছে কিভাবে করলে জিনিসটা সুন্দর হবে। প্রথমত আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, যেহেতু সবগুলো পাপড়ি একসাথে এবং হচ্ছে আমরা এখানে লাইনার ইউজ করতেছি না, তার মানে আমাদের একটা পাপড়ি থেকে অন্য পাপড়ির যে ডিফারেন্সটা বা হচ্ছে দুইটা পাপড়ি যে আলাদা সেটা বোঝাতে হবে। সেটা বোঝানোর জন্য আপনি একটা পাপড়ি কে লাইট ধরবেন, একটা পাপড়িকে ডিপ ধরবেন। ধরেন আমার এখানে মিডলে যে পাপড়িটা আছে এটার যে অংশে হচ্ছে আমি ডিপ কালার দিয়েছি তার বিপরীত অংশে কিন্তু লাইট কালার দিচ্ছি। ধরেন একটা ডান পাশে পাপড়ি আর একটা হচ্ছে বাম পাশের পাপড়ি, কোনো না কোনো ভাবে দুইটা পাপড়ি হচ্ছে একসাথে জয়েন্ট করা। জয়েন্টের ডান পাশে যদি আপনি লাইট কালার দেন তাহলে জয়েন্টের বিপরীত পাশটাতে মানে হচ্ছে বাম পাশটাতে হচ্ছে ডিপ কালার দিবেন। তাহলে দুইটা পাপড়ির কালারের ডিফারেন্সের জন্য এটার আলাদা ভাব বা হচ্ছে দুইটা যে আলাদা সেটা খুব ভালো করে বোঝা যাবে। অ্যান্ড এখানে আমি যে ফিনিশিংটা দিচ্ছি সেটা হচ্ছে যে অংশে আমার মনে হচ্ছে যে কালারের ফিনিশিংটা ভালো আসেনি বা হচ্ছে হঠাৎ করে ডিপ বা লাইট হয়ে এসেছে, সেই অংশটাতে হচ্ছে আমি একটু হোয়াইট কালার অ্যাপ্লাই করে করে একটা ব্যালেন্স করার ট্রাই করতেছি। আপনারা এতটুকু অংশে কাজ করে একটু ওয়েট করবেন এবং ওয়েট করে দেখবেন যে আপনার কোন অংশটাতে মনে হচ্ছে যে কালারটা ব্যালেন্স হয়নি, বা কোন অংশটাতে হচ্ছে একটু বেমানান লাগতেছে, যে হঠাৎ করে ডিপ ছিল আবার হঠাৎ করে লাইট হয়ে গেছে। এরকম যে অংশগুলোতে লাগবে সেই অংশতে হচ্ছে আপনার একটু হোয়াইট কালার অথবা হালকা পিঙ্কিশ কালারটা দিয়ে মিডিয়াম একটা শেড তৈরি করবেন। মানে দুইটা কালারের মিডিয়াম একটা শেড দিলে তাহলে বোঝা যাবে যে কালারটা আস্তে আস্তে ডিপ থেকে লাইটে এসেছে বা হচ্ছে লাইট থেকে ডিপের দিকে চলে গেছে। তো মেনলি আমি বারবার এই কাজটাই করতেছি। এখানে লাস্টের যে কাজগুলো করতেছি, যে অংশটা আমার মনে হচ্ছে ফিনিশিং ভালো আসেনি, দুইটা আলাদা আলাদা লাগতেছে, সেই অংশটাতে আমি অ্যাডজাস্ট করতেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে অংশটাতে আগে আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করে রেখেছিলাম বা যে অংশটাতে হচ্ছে হাইলাইট করব সূর্যের আলো বা যে কোনো আলোর জন্য,
মানে হচ্ছে যে অংশটাতে লাইট বেশি পড়বে সেই অংশটাতে হচ্ছে আমি এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করতেছি। হোয়াইট কালার অ্যাপ্লাই করে করে হচ্ছে এই অংশটাতে আমরা হাইলাইট করতেছি, এবং এটার জন্যই কিন্তু জিনিসটা আরেকটু রিয়েলিস্টিক লাগবে। অনেকেই ভাবতে পারেন অলরেডি একবার করেছি আবার কেন করব। আসলে যত বেশি আপনি ডিটেলসের কাজ করবেন তত বেশি রিয়েলিস্টিক লাগবে। যদিও আমি এখানে চেষ্টা করেছি যেন বিগিনার বলেন বা যারা মোটামুটি ভালো পারেন দুইজনেরই উপকার হয়, বা হচ্ছে দুজনেই পারেন। কারণ হচ্ছে ভালো একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরুর দিকে দিলে যারা হচ্ছে বিগিনার তাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে, এবং তারা হচ্ছে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। সেই জিনিসটা মাথায় রেখে একটা ব্যালেন্সে আর্ট করার ট্রাই করেছি। অ্যান্ড এখন থেকে বড় যে ক্লাসগুলো হবে সেগুলো চেষ্টা করব 2টা ভাগে দেওয়ার জন্য। অনেকেই বলতেছিলেন যে যেহেতু টাইম কম তাহলে 2 ভাগে না দিয়ে 1 ভাগেই যেন দিই, বা একটা ক্লাসের মধ্যেই যেন অ্যাড করে দিই। বাট যেহেতু টাইম কম সেজন্য আমি ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিব, সপ্তাহে 2টা 3টা যেন হয়। তো অনেক সময় টাইমে মেনটেন করতে পারি না, বা হচ্ছে যেহেতু পরীক্ষা ছিল এতদিন সেটার জন্য হচ্ছে ভালো করে টাইম দিতে পারিনি। এছাড়া হচ্ছে আমার বিজনেসের কাজের জন্য টুকিটাকি অনেকটাই টাইম আমার ওয়েস্ট হয়ে যায়। তো সবগুলো ভেবে হচ্ছে মাঝে মাঝে এরকম দেরি হয়, বাট চেষ্টা করব এখন থেকে যেন সেই দেরিটা না হয়। বাট আমাদের ক্লাসের সংখ্যা যেহেতু নির্দিষ্ট করে রেখেছি, আমি 20টা ক্লাস দিব, 20টা টপিকের ক্লাস দিব। এখন 20টা টপিকের ক্লাস দিতে গিয়ে আপনাদের ভালো করে বোঝাতে যদি 40টাও ভিডিও দিতে হয় তাহলে সেটাও দিব, কোনো সমস্যা নেই। তো এই জন্য হচ্ছে আমি ক্লাস হচ্ছে নাম্বারিং করে নিয়েছি যেন টাইম চলে গেলেও ক্লাসের সংখ্যা ঠিক থাকে, টাইমের জন্য যেন ক্লাসের সংখ্যা না কমে। আর যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন হোমওয়ার্ক সাবমিট করার জন্য। কারণ আপনি প্র্যাকটিস না করলে ভিডিও দেখলে কোনো লাভ হবে না। ভিডিও দেখে আসলে শেখা যায় না, শেখাটা সম্পূর্ণ আপনার হাতে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ট্রাই করবেন সুন্দর করার, তত বেশি সুন্দর হবে। নিজে প্র্যাকটিস না করে সারাদিন ভিডিও দেখলেও লাভ নেই। এবার হচ্ছে আমি এখানে একটু টান টান করে দিচ্ছি যেন গোলাপের একটু টান টান যে ভাবগুলো থাকে সেটা ফুটে ওঠে। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য রেখেছি, সেটা হচ্ছে কালারটা যেন একদমই ডিপ না হয়, যেন জল ছাপের মতো হালকা একটা টান আসে। সেই জন্য আমি কিন্তু তুলিতে কোনো ধরনের প্রেশার দিইনি, তুলিতে প্রেশার না দিয়ে জাস্ট হালকা করে একটু একটু টান টান করে দিয়েছি। মূলত আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।